দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। গ্রিন চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি মুনির হায়দার, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে একজন খুবই পরিচিত মুখ অতিথি হিসাবে আছেন, ডক্টর বদিউল আলম মজুমদার, ঢাকা থেকে। তিনি সুজন সম্পাদক এবং বাংলাদেশের সিভিল সোসাইটি আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। জনাব মজুমদার, আপনাকে স্বাগত জানাচ্ছি গ্রিন চ্যানেলে। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশ জুড়ে এখন এক ধরনের নির্বাচনী উৎসব, নাকি কোট অ্যান্ড কোট উৎসব চলছে। এর মধ্যে বেশ কিছু স্থানীয় সরকার পর্যায়ের বেশ কিছু নির্বাচন সম্পন্ন হয়েছে, আরও কিছু আছে, হবে আগামী কিছুদিনের মধ্যেই। এবং এর মধ্যে সবচাইতে বড় নির্বাচন ছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। তো আপনারা সবাই দেখছেন, আমরাও দেখছি যে এই নির্বাচনগুলো বাংলাদেশের বর্তমানে যে উন্নত জাতের গণতন্ত্রের চর্চা, সেখানে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বেশ নির্ঝঞ্ঝাটে নির্বাচনগুলো হয়ে যাচ্ছে এবং প্রত্যাশিতভাবে ক্ষমতাসীন দলের প্রার্থীদের বেশিরভাগ ক্ষেত্রেই তারা বিজয়ী ঘোষিত হচ্ছেন। এবং বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীনরা যেই রাজনৈতিক শক্তিকে একটা সময় পর্যন্ত তাদের প্রধান হুমকি মনে করত, সেই বিএনপি খুব হাসি মুখে এই নির্বাচনগুলোতে অংশ নিচ্ছে এবং ধারাবাহিকভাবে পরাজিত হচ্ছে। কোথাও কোথাও তারা জামানত হারাচ্ছে, যেমন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী জামানত হারিয়েছেন। শুধু তিনি না, সেখানে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী ছাড়া আর বাকি যে 6জন প্রার্থী ছিলেন সবাই জামানত হারিয়েছেন। এবং তার আগে বা পরে ফেনী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আপনারা সবাই জানেন যে বিএনপি প্রধান বেগম খালেদা জিয়ার বাড়ি সেখানে। সেই ফেনীতে দেখা গেছে যে 9টা কেন্দ্রে বিএনপির প্রার্থী কোনো ভোট পায়নি। এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনেও প্রথমে খবর বেরিয়েছিল যে প্রায় 52টা কেন্দ্রে বিএনপির প্রার্থী কোনো ভোট পায়নি। পরবর্তীতে আবার বোধহয় সেখানে কিছু পরিবর্তন এসেছে, 1টা 2টো কিংবা 9টা 8টা, মানে সিঙ্গেল ডিজিট 10টার কম ভোট পেয়েছে অনেক কেন্দ্রে এরকম। তো এটা হতেই পারে, যেহেতু এই সরকার অনেক ভালো পারফর্ম করছে, দেশ উন্নতির চরম শিখরে চলে গেছে, দেশের মানুষ সুখে শান্তিতে একেবারে অভাব অভিযোগহীন এক জীবন কাটাচ্ছে। সুতরাং সরকারের সমর্থন, জনসমর্থন, জনপ্রিয়তা এভাবে বারবারই কথা। কিন্তু হ্যাঁ, আমরা দেখেছি যে নির্বাচন কমিশনে তো প্রধান নির্বাচন কমিশনার সহ আবার অনেক নির্বাচন কমিশনার আছেন, কিন্তু তার উপরে আবার একজন সুপার নির্বাচন কমিশনার আছেন। তিনি হলেন নির্বাচন কমিশনের সচিব। আমরা এর আগেও দেখেছি হেলাল উদ্দিন নামের একজন ছিলেন, তিনি তিনি যা বলতেন সেটাই চূড়ান্ত। এমনকি প্রধান নির্বাচন কমিশনারের চাইতেও তার দৃশ্যত ক্ষমতা বা অথরিটি অনেক বেশি। তো এখন যিনি সচিব আছেন তাকে আমরা বলতে শুনলাম, গণমাধ্যমে এসছে যে তিনি বলেছেন খুবই ভালো নির্বাচন হয়েছে চট্টগ্রামে এবং সারা দেশে একদম খুব অসাধারণ সব নির্বাচন হচ্ছে। কিন্তু ঝামেলা পাকাচ্ছেন এক ভদ্রলোক, তার নাম মাহবুব তালুকদার, নির্বাচন কমিশনার। তিনি যেমন চট্টগ্রাম নির্বাচন নিয়ে একটা মন্তব্য করেছেন, গণমাধ্যমে এসছে যে অনিয়মের নির্বাচনের একটা মডেল হলো চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। তো এই ভদ্রলোক আসলে মানে এত সুন্দর একটা চমৎকার ব্যবস্থা গড়ে উঠেছে দেশে, যেটা নিয়ে কোনো অভিযোগ নাই, কারো কোনো সে অর্থে কোনো এটার বিপক্ষে তৎপরতা নাই। তিনি মধ্যখান দিয়ে এসে এই শান্ত পুকুরে একটা ঢিল ছুঁড়ে সেখানে একটা প্রশ্ন তৈরি করবার চেষ্টা করেন, নির্বাচন কমিশনের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করেন। এই লোকটা আসলে আমার মনে হয় যে এই নির্বাচন কমিশনে বড়ই বেমানান। তো আসুন আমরা আজকে ডক্টর বদিউল আলম মজুমদারের কাছ থেকে শুনি যে আমরা তো জানি যে সুজন একটি সিভিল সোসাইটি অর্গানাইজেশন, সেই সঙ্গে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়েও দীর্ঘদিন ধরে কাজ করে, অনুষ্ঠিত নির্বাচনগুলো সম্পর্কে এক ধরনের পর্যবেক্ষণ কিংবা বিশ্লেষণ দিয়ে থাকে। তো বাংলাদেশে বর্তমানে যে শান্তিপূর্ণ নির্বাচন উৎসব, স্থানীয় সরকার নির্বাচন উৎসব চলছে, এটার ব্যাপারে আমাদের সুজন কি দেখছে আর কি বলছে? অনেক ধন্যবাদ। এটা নির্বাচন উৎসব এটা বলবো বরং অনিয়মের উৎসব, কারচুপির উৎসব, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার উৎসব দুর্ভাগ্যবশত। তা আমরা চট্টগ্রাম নির্বাচনে যা দেখেছি, এতে ব্যাপক সহিংসতা হয়েছে। নির্বাচনের আগে নির্বাচনের দিনও সহিংসতা হয়েছে, প্রাণহানি ঘটেছে, কিন্তু নির্বাচন কমিশন এই ব্যাপারে সম্পূর্ণ নিরপেক্ষ ছিল। তারা কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, কঠোর ব্যবস্থা নেয়নি বলবো না, কঠোর ব্যবস্থা নেয়নি। নির্বাচন কমিশনের অগাধ ক্ষমতা আছে। নির্বাচন কমিশন যে প্রয়োজনে প্রার্থীতা বাতিল করতে পারে,
তদন্ত সাপেক্ষে, এবং এমনকি নির্বাচনও তারা বন্ধ করে দিতে পারে। এবং নির্বাচনের পরে যদি নির্বাচন সম্পর্কে প্রশ্ন উঠে, নির্বাচনের সময় কারচুপি হয়েছে কিংবা অনিয়ম হয়েছে, তাহলে তদন্ত সাপেক্ষে নির্বাচনও বাতিল করতে পারে। তো নির্বাচন কমিশনকে এই সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্রে নারীকে পুরুষ করা ছাড়া, পুরুষকে নারী করা ছাড়া প্রায় সব ক্ষমতাই আছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের খাতিরে। কিন্তু এই নির্বাচন কমিশন কোন এক অজানা কারণে তারা এই যে কারো বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে, বিশেষত ক্ষমতাসীন দলের সাথে যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নিতে তারা অপারগ, কিংবা তাদের অনীহা, চরম অনীহা রয়েছে। তো এটারই প্রতিফলন আমরা দেখছি সহিংসতার মাধ্যমে। অর্থাৎ নির্বাচন কমিশন যে সমতল ক্ষেত্র প্রস্তুত করার কথা, সবার জন্য সমসুযোগ, কারোর প্রতি বৈষম্য নয়, কারোর প্রতি পক্ষপাতিত্ব নয়, সেটা করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। তারই প্রতিফলন ঘটেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনের দিনেও যে সহিংসতা। আর এছাড়াও যে নির্বাচনের দিনে যে সহিংসতা ঘটেছে, সেই সহিংসতার ব্যাপারেও নির্বাচন কমিশন তেমন কোনো কঠোর ব্যবস্থা নিতে দেখা যায়নি। আমরা খবরের কাগজে দেখেছি একজন সেই পিস্তল দিয়ে গুলি ছুটছে, তার নাম এসছে, সে ছাত্রলীগের নেতা বলে তার নাম খবরের কাগজে এসছে। তো তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমরা শুনিনি। তো এই যখন অন্যায় অনিয়মকে প্রশ্রয় দেওয়া হয়, তখন অন্যায় অনিয়ম এগুলো আরো বেড়ে যায়। না এখন স্যার এখানে ধরেন আপনি যা বললেন যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা আপনারা করছেন তারা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের লোক, তো তারা তো কিছুটা ছাড় পেতেই পারে যেহেতু তারা মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতি করছে। তো মুক্তিযুদ্ধের চেতনা তো নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করা নয়, মুক্তিযুদ্ধের চেতনা তো সহিংসতা লিপ্ত হওয়া নয়, মুক্তিযুদ্ধের চেতনা তো যে এই রকম অন্যায় আচরণ করা নয়। মুক্তিযুদ্ধটা কেন হয়েছিল, আমরা মুক্তিযুদ্ধের দিকে যদি তাকাই, 1970 সালে একটা নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ব্যাপক ভোটে, আওয়ামী লীগের নেতৃত্বে ব্যাপক ভোটে তিনি নির্বাচনে জয়ী হয়েছিলেন, এবং পাকিস্তানি শাসক গোষ্ঠী তার কাছে ক্ষমতা হস্তান্তর করতে তারা অনীহা প্রকাশ করেছে এবং হস্তান্তর করেনি। এই প্রেক্ষাপটে কিন্তু আমাদের অধিকার, ভোটাধিকার প্রয়োগ করেছিলেন, কিন্তু মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল। আরো অনেকগুলো কারণ ছিল। তো এই আমরা স্যার এখানে আবার একটা প্রসঙ্গ, মানে যদিও আমরা সেগুলো দেখিনি কিন্তু শুনেছি, আমরা এই প্রজন্ম শুনে বা পড়ে জানি, কিন্তু আপনি যেহেতু এই প্রসঙ্গটা আনলেন তাই একটু আপনার কাছে জিজ্ঞেস করি, এবং আপনি নির্বাচন নিয়ে কাজ করেন বহুকাল ধরে। পাকিস্তানি শাসক গোষ্ঠী ক্ষমতায় থাকা অবস্থায় 1970 সালে একটা নির্বাচন হলো এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ জিতে গেল, এটা কিভাবে সম্ভব ছিল? এর কারণ হলো, আমার যতটুকু মনে পড়ে, সেই নির্বাচনে শাসক গোষ্ঠী নির্বাচনকে প্রভাবিত করার জন্য অন্তত ওই যে গুরুতরভাবে, ভয়ানকভাবে এবং বড় ওই যে এমন কোন উদ্যোগ নেয় নাই যার ফলে নির্বাচনী ফলাফলটা ভিন্ন হবে। তারা হয়তো পরোক্ষভাবে চেষ্টা করেছে। তারা কোনো নুরুল হুদা খুঁজে পায়নি কিংবা কাজী রকিবউদ্দিন খুঁজে পায়নি, এরকম ব্যাপার ছিল কি ওই সময়? আমার মনে হয় না তারা সেই রকম খুঁজেছে। এবং তাদের একটা ধারণা ছিল যে, তাদের ধারণারও মধ্যে ছিল না যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার দল এই বিরাট ভূমিধস বিজয় অর্জন করবে। তো তারা এমনি ধারণার থেকে হয়তো তারা কোন রকম কারসাজির আশ্রয় নেয়নি, তেমন কোনো ভাবে তারা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করে নাই, যার ফলে মানুষের যে মতামতের প্রতিফলন ঘটেছে, মানুষের সম্মতি ভোটের মাধ্যমে প্রদর্শন করার সুযোগ হয়েছে, এবং তারই প্রতিফলন ঘটেছে সে ভূমিধস বিজয়ের মাধ্যমে। না কিন্তু তাইলে সেটা যদি বলেন যে এই সরকার, তো আমরা দেখতে পাচ্ছি যে গত অনেক দিন ধরে, মানে আমরা 2018 সালের যে লাইলাতুল ভোট, যেটা রাতের ভোট, সেটার কথা ধরেন বাদ দিলাম, তারপরে যত বাই ইলেকশন, উপনির্বাচন কিংবা স্থানীয় সরকারের নির্বাচন হয়েছে, ম্যাক্সিমাম বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখছি যে ক্ষমতাসীনদের মনোনীত প্রার্থীরা ব্যাপক ব্যবধানে জিতে যাচ্ছে এবং প্রতিপক্ষ জামানত হারাচ্ছে কিংবা খুবই কম ভোট পাচ্ছে। তো এই সরকারও তো সেই তাহলে অনেক জনপ্রিয় এখন, তো তাহলে তো তারা এখন মানে
এরকম একটা ফেয়ার ইলেকশনের চিন্তা করতেই পারে, তো তারা সেরকম করবে কি মনে হয় আপনার অবশ্যই কাছে? করতে পারে, অবশ্যই করতে পারে তারা। এবং এটাই ছিল কাঙ্ক্ষিত। কারণ নির্বাচন হলো শান্তিপূর্ণভাবে, নিয়মতান্ত্রিকভাবে, সাংবিধানিকভাবে ক্ষমতা বদলের পথ। যখন এই পথ যখন রুদ্ধ হয়ে যায়, তখন কিন্তু অসাংবিধানিকভাবে, অনিয়মতান্ত্রিকভাবে, কোনো কোনো ক্ষেত্রে সহিংসভাবে ক্ষমতার রদবদল হয়। আমরা আমাদের ইতিহাসে দেখতে পাই যে ১-১১ সরকার কিন্তু নিয়মতান্ত্রিক সরকার নয়, ১-১১ সরকার কিন্তু সাংবিধানিক সরকার নয়। আহ, সৌভাগ্যবশত সেটা সহিংসভাবে আসে নাই। এটা কেন এসেছিল? কারণ সেই বিএনপি জামাতের আমলে, সেই তারা যখন ক্ষমতায় ছিল, তারা বিভিন্ন রকম কারসাজির মাধ্যমে তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে এই যে এমনভাবে পরিবর্তন করার চেষ্টা করেছে যাতে তারা সুষ্ঠু নির্বাচনের পরিবর্তে তাদের এই যে কলকবজা, তাদের যেই সাজানো, সেই সাজানো পদ্ধতিতে তারা যেন ক্ষমতায় আসে। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা বদলের পথ সেখানে রুদ্ধ হয়েছিল, এবং যার ফলে কিন্তু অসাংবিধানিক এবং অনিয়ন্ত্রিত। সৌভাগ্যবশত আমি আগেই বলেছি এটা সহিংস ছিল না। কিন্তু যখন এইরকম হয়, তখন কিন্তু ক্ষমতা যখন বদল হবে, তখন সহিংস পদ্ধতিতে হতে পারে, না এবং কিন্তু যেটা কারো স্যার, জন্য আপনি কল্যাণ আপনি বয়ে আনবে যেটা না। বললেন, এই সরকার তো এক যুগের উপরে ক্ষমতায় আছে, তো ভালোই তো আছে, শান্তি সুখে শান্তিতেই তো আছে। এই আশঙ্কাগুলো তো অমূলক নিশ্চয়ই। এটা ইতিহাসের শিক্ষা। তারা তো চিরকাল ক্ষমতা থাকবে না, এটা অসম্ভব। কোনো দেশেই কোনো সরকারই কিংবা কোনো শাসকই চিরকাল ক্ষমতায় থাকেনি, থাকা সম্ভব না। আপনি সিভিল সোসাইটির একজন প্রতিনিধি বা নেতৃস্থানীয় ব্যক্তি হিসাবে বলছেন, কিন্তু যেখানে রাজনৈতিক আরো পক্ষ আছে, তারা তো এটা নিয়ে খুব বেশি আপত্তি করছে বলে মনে হচ্ছে না। আপনি দেখুন, বিএনপির কথা যদি বলি, তারা ২০১৮ সালের সেই রাতের ভোটের অভিজ্ঞতার পরও গত ২ বছরেরও বেশি, প্রায় ৩ বছর ধরে তারা অনেকগুলো নির্বাচনে বা প্রায় সবগুলো নির্বাচনে অংশ নিয়েছে, নিয়ে যাচ্ছে। তাদের যদি সেরকম কোনো আপত্তি থাকতো এই ব্যবস্থা নিয়ে, এই নির্বাচনী ব্যবস্থা নিয়ে, তাহলে কি তারা অব্যাহতভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করতো? সেটা তাদের সিদ্ধান্ত। তবে একটা রাজনৈতিক দল নির্বাচন যদি না করে, রাজনৈতিক দলের উদ্দেশ্য কি? যে তারা একটা নির্বাচন ইশতেহার দেবে, তারা নির্বাচন ইশতেহারের ভিত্তিতে তারা নির্বাচন করবে, জাতীয় নির্বাচনের কথা বলছি, জি। এবং তার ভিত্তিতে তারা নির্বাচনে অংশগ্রহণ করে তারা যদি জিতে আসে, ক্ষমতা গ্রহণ করবে, এবং তার মাধ্যমে তাদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করবে। এটা হলো আদর্শিক দিক থেকে দেখতে গেলে সেই রকমই হওয়ার কথা। জি। কিন্তু নির্বাচন একটা গুরুত্বপূর্ণ, রাজনৈতিক দলের জন্য একটা গুরুত্বপূর্ণ কার্যক্রম, পদক্ষেপ। তো এই রাজনৈতিক দল স্বাভাবিকভাবেই নির্বাচন করবে, এটাই কাঙ্ক্ষিত। আহ, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের যে অবস্থা দাঁড়িয়েছে এখন, আহ, এই যে যারাই ক্ষমতাসীন দলের মনোনয়ন পায়, যারাই ক্ষমতাসীন দলের সাথে যুক্ত, আহ, তারাই কিন্তু মনোনীত হলেই তারা মোটামুটি নির্বাচন তাদের নিশ্চিত। এই অবস্থায় এসে দাঁড়িয়েছে, যেটা আমাদেরকে ওই যেটা আমি আগে বলেছিলাম, এটা আমাদেরকে বিপদের দিকে ঠেলে দিতে পারে, এটা আমাদেরকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত করতে পারে। এটাই হলো শঙ্কার বিষয়। আপনার কাছে জানতে চাইবো যে আজ থেকে প্রায় ১.৫ মাসেরও বেশি আগে আপনারা, আপনি সহ আপনারা প্রায় ৪২ জন নাগরিক বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে একটা আবেদন করেছিলেন যে বর্তমান প্রধান নির্বাচন কমিশনার তার বিভিন্ন দুর্নীতি, অনিয়ম এবং নির্বাচন ব্যবস্থাপনাকে ধ্বংসের অভিযোগে তার অভিশংসন বা ইমপিচমেন্ট চেয়ে আপনারা একটা আবেদন করেছিলেন। সেটা নিয়ে এরপরে আর কোনো সাড়া শব্দ আমরা দেখিনি। আপনি কি আমাদের জানাবেন যে সেটা কি হিমাগারে চলে গেছে, না আপনারা ক্ষান্ত দিয়েছেন, কোনটা? আমরা আমরা আমাদের দায়িত্ব পালন করেছি নাগরিক হিসাবে। নাগরিক হিসাবে নাগরিক যদি সক্রিয় না হয়, নাগরিক যদি সচেতন না হয়, নাগরিক যদি সোচ্চার না হয়, তাহলে কিন্তু কোনো পরিবর্তন হবে না। আমরা ইতিবাচক পরিবর্তন চাই। আমরা চাই যে আমাদের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা কার্যকর হোক, এবং আমরা যেই লক্ষ্যে, যে উদ্দেশ্য নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই উদ্দেশ্য আমরা বাস্তবায়ন করি। তো সেই লক্ষ্যে আমরা
42 জন নাগরিক মহামান্য রাষ্ট্রপতির কাছে আমরা একটা দরখাস্ত করেছিলাম। সেই দরখাস্তে আমরা অভিযোগ এনেছিলাম যে আমাদের নির্বাচনী ব্যবস্থাকে নির্বাচন কমিশন, বর্তমান নুরুল হুদার নেতৃত্বে যে নির্বাচন কমিশন, সেটা আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আমাদের তারা গুরুতর অনিয়ম, অন্যায় এবং অসদাচরণ লিপ্ত হয়েছে। নির্বাচনী ব্যবস্থাকে বিভিন্ন কারসাজি, জালিয়াতির আশ্রয় নিয়ে নির্বাচনের ক্ষেত্রে, এবং একই সাথে তারা আর্থিক দুর্নীতিতে লিপ্ত হয়েছে। এবং এই দুই অভিযোগের তদন্ত করে সংবিধান অনুযায়ী সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে তারা মহামান্য রাষ্ট্রপতি তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আবেদন করেছিলাম। তো আমরা রাষ্ট্রপতির কাছ থেকে আমরা এই পর্যন্ত কিছুই শুনিনি। তারপরে আমরা আরেকটা চিঠি দিয়েছি রাষ্ট্রপতির কাছে, সিএজি, আমাদের অডিটর জেনারেলের অফিস, তারা কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেলের অফিস, তারা এই প্রশিক্ষণ সংক্রান্ত নির্বাচন কমিশনের ব্যয়, নির্বাচন ট্রেনিং ইনস্টিটিউটের, ইলেকট্রাল ট্রেনিং ইনস্টিটিউটের নির্বাচনী ব্যয় নিয়ে তারা অনেকগুলো অডিট আপত্তি দিয়ে, এর ভিত্তিতে আমাদের গণমাধ্যমে ব্যাপক যে প্রতিবেদন প্রকাশ হয়েছে, অনেকগুলো প্রতিবেদন প্রকাশ হয়েছে। তো এইগুলো আমরা কপি দিয়েছি। মানে আপনারা আরো বাড়তি কিছু এভিডেন্স আপনাদের অভিযোগের সপক্ষে সেখানে দাখিল করেছেন। এছাড়া কি আর কিছু বলেছেন তাকে, বা তাগিদ দিয়েছেন যে আমরা তো অপেক্ষায় আছি বা কিছু এরকম কিছু? আমরা হ্যাঁ, অবশ্যই আমরা রাষ্ট্রপতির আমাদের প্রথম চিঠিতে আমরা রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়েছিলাম, যাতে আমরা সামনাসামনি ওনাকে অবহিত করতে পারি। তো আমরা সেই অপেক্ষায় অবশ্যই আছি। মানে সাক্ষাতের অ্যাপয়েন্টমেন্টও আপনারা এখনো পাননি? না, আমরা কোনো কিছুই শুনিনি মহামান্য রাষ্ট্রপতির দপ্তর থেকে। মানে অভিশংসন দূরের কথা, আপনারা যে দেশের সিনিয়র সিটিজেন হিসাবে বা নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে আপনারা একটু দেখা করতে চান, বাংলাদেশের রাষ্ট্রপতি এত ব্যস্ত যে আপনাদেরকে একটু দেখা সাক্ষাতের সময় সুযোগও তিনি দিতে পারছেন না। এটা মহামান্য রাষ্ট্রপতির সিদ্ধান্ত, তো আমরা অপেক্ষায় আছি। আমরা আশা করি যে তিনি এই ব্যাপারে যে গভীরভাবে বিবেচনায় নেবেন, নিয়ে আমাদেরকে সাক্ষাতের সুযোগ দেবেন এবং এই ব্যাপারে তার করণীয় করবেন তিনি। না, মহামান্য বলে কথা, এত সহজে সাক্ষাৎ দিয়ে ফেললে তো আসলে মহামান্য আর থাকেন না তিনি। তো আরেকটা বিষয় আপনি লক্ষ্য করেছেন নিশ্চয়ই, যে আপনারা যে এই 42 নাগরিক যে চিঠিটা দিলেন, আবেদনটা করলেন, এরপরে বাংলাদেশের বিরোধী রাজনৈতিক পক্ষ যারা বিএনপি বা তাদের মিত্রদের অনেকেই, তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে আপনারা এটা ক্রিটিসাইজ করেছে, সমালোচনা করেছে, যে এতদিন পরে আপনাদের ঘুম ভাঙলো ইত্যাদি ইত্যাদি। আপনারা কি এটা খেয়াল করেছিলেন? হ্যাঁ, অনেক রকম কথা হয়েছে। তো আমরা তো রাজনীতিবিদ নই। আমরা তো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে, কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আমরা কিছু করি না। আমরা আমাদের বিবেকের টানে করি। আর এটা হলো ওই রকম কথা যে আপনি কারো বাড়িতে দাওয়াত খেতে গিয়েছেন, তো আপনাকে যে সুস্বাদু খাবার আপনাকে দেওয়া হলো খেতে, তো খাওয়ার পরে আপনি বললেন যে লবণ যদি একটু বেশি হতো তাহলে আর খাওয়া যেত না। তো এখন আমরা এত দেরিতে করলাম কেন, আবার আগে করলে বলতে এত আগে কেন? এবং একটা সময় আছে সবকিছুরই। আমরা এই যে কতগুলো আমরা আমাদেরকে নিজের কাছে পরিষ্কার হইতে হবে যে এই যে অভিযোগগুলো আমরা করছি তার সারবার্তা আছে, তার পেছনে এই যে গুরুত্বপূর্ণ তথ্য আছে। যেমন না, আরেকটা অভিযোগ এমনি করে দিলেই তো হলো না, সেটা সপক্ষে প্রয়োজনীয় তথ্য, প্রমাণ, এভিডেন্স এগুলো তো দিতে হবে। জি, এই যে সেটা ইনভেস্টিগেশন থাকতে হবে তো। হ্যাঁ, যেমন আমরা এই যে টিআইবি নির্বাচনের পরে 50টা আসনে তারা গবেষণা করে দেখিয়েছে এই মধ্যরাতের ভোট থেকে আরো অনেক রকম অনিয়ম। তো এটা তাদের গবেষণার ভিত্তিতে তারা ওই তথ্য, এবং পক্ষ থেকে আমরা এই যে কেন্দ্রভিত্তিক তথ্য, কেন্দ্রভিত্তিক নির্বাচনী ফলাফলের তথ্য, এই তথ্যের ভিত্তিতে আমরা এই তথ্য সাধারণত নির্বাচন কমিশন নির্বাচনের পরপরই প্রকাশ করে স্বপ্রণোদিত হয়ে।
কিন্তু নুরুল হুদা কমিশন খুব চেষ্টা করেছি এই তথ্য পাওয়ার জন্য, তাদের সাথে যোগাযোগ করেছি, চিঠি লিখেছি, কিন্তু কোনো রকম সাড়া পাইনি। শেষ পর্যন্ত আমি এই যে তথ্য অধিকার আইনে এটা দরখাস্ত করেছি, দরখাস্ত করেও তাও বহু গড়িমসি করে প্রথম তারা প্রকাশ করেছে শুধু ভোট কেন্দ্রের নাম, কত ভোট এই যে ওখানে পড়েছে, কত ভোট বাতিল হয়েছে, এটা কোনো ক্যান্ডিডেটের নাম নাই। তো আমি বললাম যে এত পুরো তথ্য দেওয়া হলো না। তারপরে তারা বাধ্য হয়ে এবং আমরা আদালতে যাওয়ার, তার মানে আপনার এই সুনির্দিষ্ট তথ্যগুলো সংগ্রহ করতেও আপনাদের অনেক দিন 6 মাস লেগেছে, 6 মাস লেগেছে, জুলাই মানে মাসে এই আমরা সব পেয়েছি। প্রক্রিয়ার কারণে আপনাদের এই অভিশংসনের আবেদনটা করতেও যথেষ্ট সময় লেগেছে, মানে দেরি হওয়ার এটা একটা কারণ, তাই বলছেন আপনি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমাদের আমাদের যে আমরা তো তথ্যের ভিত্তিতে, আমরা এই যে সুস্পষ্ট এভিডেন্সের ভিত্তিতে আমাদের আমাদের ইয়ে করতে হবে, এই অভিযোগ করতে। আর এছাড়াও 42 জন নাগরিক, পদ, বিভিন্ন চিন্তার মানুষ, এবং এদেরকে একত্রিত করাও এটা চারটিখানি কথা নয়। আপনি এবং আপনার দর্শকরা নিশ্চয়ই অনুধাবন করতে পারবেন। বহু বিভিন্ন পেশা, বিভিন্ন এই যে মতপথের, এবং এছাড়াও আর আমাদের একটা করোনা মহামারী কাল। আমরা শুরু করেছিলাম এই গত বছরের প্রথম দিকে, এই করোনার আগ মুহূর্তে, কিন্তু এই করোনাও আমাদেরকে পিছিয়ে ফেলেছে, তাই দেরি হয়ে গিয়েছে। আরেকটা প্রশ্ন একটু করে রাখি যে ধরুন এখন যে অবস্থায় আছে, প্রায় 2 মাস হতে চললো, রাষ্ট্রপতির তরফ থেকে ব্যাপারে কোনো রেসপন্ড নেই। তো যদি কোনো সাড়া না পাওয়া যায়, তাহলে আপনারা এই 42 ব্যক্তি, আপনাদের কি ভিন্ন কোনো চিন্তা আছে এটা নিয়ে? কোর্টে যাওয়ার কোনো সুযোগ আছে কিনা, বা অন্য আর কিছু করবার আছে কিনা, বা আপনারা অন্য কোনো ধরনের ডেমনস্ট্রেশন বা এই ধরনের কিছুতে যাবেন কিনা? আমরা তো রাজনীতিবিদ নই, আমরা মাঠে, আমরা রাজপথে, আমরা ওই যে প্রতিবাদ করার ব্যক্তি নয়। হ্যাঁ, আমরা প্রতিবাদ করেছি কোনো সময় নিয়মতান্ত্রিকভাবে, আমরা নিয়মতান্ত্রিকভাবে, সাংবিধানিকভাবে আমরা রাষ্ট্রপতির শরণাপন্ন হয়েছি। আপনি হয়তো দেখেছেন, নিশ্চয়ই আপনার দর্শকরা নিশ্চয়ই দেখেছে, কয়েকজন আইনজীবী তারা দুদকে তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে তারা অভিযোগ করেছে। এই অভিযোগের আমরা জানি না কি হয়েছে। তো এই অনেক নাগরিকই যা ঘটছে তার দ্বারা চিন্তিত, শঙ্কিত। আমি তো মনে করি দুর্নীতি দমন কমিশন যে স্বপ্রণোদিত হয়ে এ ব্যাপারে উদ্যোগ নিতে পারে, কারণ তাদের এই আর্থিক দুর্নীতির ব্যাপারে সুস্পষ্টভাবে এই যে প্রতিবেদন বেরিয়েছে, এবং এই যে কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেলের অডিট আপত্তির ভিত্তিতে। তো এখান তো উড়ো কথা নয়, এখান তো সুস্পষ্ট এই যে তথ্য উপাত্ত আছে, এবং তো এর ভিত্তিতে, এবং দুর্নীতি মানে কি? ব্রিচ অফ ট্রাস্ট, নির্বাচন যে বিশ্বাস ভঙ্গ করা, যে নির্বাচন কমিশনকে বিশ্বাস করে এই অর্থ করে দিয়ে তাদের কিন্তু একটা স্বাধীন প্রতিষ্ঠান, এবং তাদেরকে স্বাধীন করার ব্যাপারে আমাদের না, স্বাধীন প্রতিষ্ঠান বলেই তো তারা যা খুশি তাই করতে পারে না। তো স্বাধীন প্রতিষ্ঠান বলে স্বাধীনতার মানে কি? যা খুশি তাই করতে না পারলে এই স্বাধীনতার মানে? স্বাধীন প্রতিষ্ঠান মানে স্বেচ্ছাচারী হওয়া নয়। স্বাধীন প্রতিষ্ঠান মানে তারা যাতে স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করতে পারে, এবং সরকার এবং অন্যান্য কোনো পক্ষ যাতে তাদেরকে প্রভাবিত না করতে পারে, এবং সাংবিধানিকভাবে তারা স্বাধীন প্রতিষ্ঠান। সংবিধানের 118 অনুচ্ছেদ অনুযায়ী তাদেরকে সৃষ্টি করা হয়েছে। তারা স্বাধীনভাবে যাতে কোনো রকম নির্মোহভাবে তারা যেন সিদ্ধান্ত নিতে পারে, এবং তাদেরকে অপসারণ করা যায় না এই পদ্ধতি ছাড়া, অভিশংসন ছাড়া, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে। তো এই স্বাধীনতা, এবং তাদের এককালে তাদের যে সেক্রেটারিয়েট, তাদের যে দপ্তর, এই আপনি সচিবের কথা বলছেন, সচিব, এই দপ্তর ছিল প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে, এবং আমাদের প্রচেষ্টায় আরো বহু ব্যক্তির দাবির প্রেক্ষিতে এই প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এটা বিযুক্ত করে নির্বাচন কমিশনের জন্য একটা স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠা করা হয়েছে, এবং নির্বাচন কমিশনাররা এবং প্রধান নির্বাচন কমিশনার সরকারি বেতন ভাতা পাচ্ছে। তো এর উপরই তারা বিশেষ বক্তা হিসাবে, কোর্স উপদেষ্টা হিসাবে, তারপরে এরকম অভিনব কতগুলো মানে বক্তৃতা দিয়ে টাকা নিয়েছে, এবং সেই বক্তৃতার দাম অনেক বেশি, সে বক্তৃতার মূল্য অনেক বেশি, আমরা জানি সেটা। কিন্তু আমার কথা হলো, সবাই তো আর আমাদের মতো এত বোকা হলে চলবে না। সামনে এরকম টাকার স্তূপ, আর সেটা নেওয়া হবে না, এভাবে কি চলে নাকি বলেন? এটা চলে। এটা হলো কি বলবো, যে আনপ্রেসিডেন্টেড, এটা অভূতপূর্ব। এই ঘটনা কিন্তু আগে ঘটেনি। আমাদের অতীতে নির্বাচন কমিশন সম্পর্কে, অনেক নির্বাচন কমিশন সম্পর্কে এই যে সুষ্ঠু নির্বাচন না করতে পারার অভিযোগ আছে। আজিজ কমিশনের বিরুদ্ধে
ওই যে ভোটার তালিকায় 1,20,00,000-এর মতো ওই যে কি ভুয়া ভোটারের অভিযোগ উঠেছিল। জি। তারপরে আরো কিছু কিছু কমিশনের বিরুদ্ধে তারা সুষ্ঠু নির্বাচন করতে পারে নাই, এরকম অভিযোগ উঠেছে। কিন্তু কোন নির্বাচনী কমিশনের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির এটা কোনোদিন আগে ঘটেছে বলে আমার জানা নেই। তো এটা অভূতপূর্ব। ওই যে তো এই সব রেকর্ড তারা তারা ছাড়িয়ে গিয়েছে। শুধু না তাই নয়, মানে নির্বাচন কমিশনের ইতিহাসে তারা আরেকটা নতুন রেকর্ড যুক্ত করে গেল, অসুবিধা কি? এবং সমৃদ্ধ তারা হলো যুক্ত করে ইতিহাস। আমাদেরকে নসিহত করে যাচ্ছে প্রতিদিন। এবং এবং তারা বীরদর্পে বুক ফুলিয়ে তারা এবং সকল রকম সরকারি সুবিধা, এবং যেগুলো এগুলো জনগণের করের টাকা। তো এই যে তাদের আরেকটা, আপনি চট্টগ্রামের কথা বলছিলেন, চট্টগ্রামে যে অভূতপূর্ব কাহিনী ঘটেছে চট্টগ্রামে। জি। এই যে আপনি তো জানেন যে যে বিরোধী দলের যে প্রধান প্রার্থী ছিলেন, হ্যাঁ, বিএনপির প্রার্থী কোনো যিনি কোনো ছিলেন আর কি, যে কোনো কোনো একজনও কিন্তু কাউন্সিলর পদ, এটা অস্বাভাবিক। তারপরে না এখন তারা 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 জনপ্রিয়তা হারিয়েছে, জনবিচ্ছিন্ন হয়ে গেছে এবং সরকারের জনপ্রিয়তা বেড়েছে, এটা তো হতেই পারে। হতেই পারে, কিন্তু আবার কোনো জিনিস তো হতে পারে না। যেমন যেমন এই যে আহ, প্রথম আলোতে প্রকাশ করেছে তারা যে নির্বাচনী ফলাফলের প্রথম যে ফলাফলটা এসছে, তার ভিত্তিতে দেখা গিয়েছে যে বিএনপির মেয়র প্রার্থী 20টা সেন্টারে কোনো শূন্য ভোট ভোট পায়নি। পেয়েছে। শূন্য ভোট 20টা সেন্টারে। আরো অনেকগুলো সেন্টারে তারা 1, 2, 3, 4, 5, 6, 7 এরকম ভোট পেয়েছে। এবং আপনার দর্শকদের নিশ্চয়ই মনে আছে যে জাতীয় নির্বাচনে, সেই 2018 ডিসেম্বরের নির্বাচনে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু যে 100টা আসনে শতভাগ ভোট পড়েছিল, এবং বিএনপি 1100-র বেশি আসনে একটা ভোটও পায়নি। এবং আওয়ামী লীগও এই একটা কি দুইটা সেন্টারে, আসলে না সেন্টারে, আমি ভুল বলছি, 11টা সেন্টারে, জি। 13টা সেন্টারে শতভাগ ভোট পড়েছে, যেটা অসম্ভব। কারণ ভোটার তালিকা তৈরির পরে মানুষ মারা যায়, মানুষ এলাকার বাইরে থাকে, অসুস্থ থাকে বিভিন্ন কারণে, এবং তখন তো ধরপাকড় হয়েছিল, অনেকে জেলে ছিল, এলাকার বাইরে ছিল। শতভাগ ভোট পড়েছে বিএনপি 1100-র বেশি সেন্টারে শূন্য ভোট পেয়েছে, এমনকি আওয়ামী লীগের শূন্য ভোট পেয়েছে। তো এটা যে একটা বানাওয়াট তথ্য ছিল, এটা মন গড়া তথ্য ছিল। এই না যে স্যার, এখন প্রথম বিষয় হলো যে কেউ যদি ভোট না দেয় তাহলে আপনি জোর করে সেখানে ভোটার দেবেন কোত্থেকে? আর দ্বিতীয় হলো ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল হয়েছে, এটার কিছু বেনিফিট তো থাকবে, যে মৃত মানুষরাও যাতে ভোট দিতে পারে ডিজিটাল ব্যবস্থায়, সেই ব্যবস্থা যদি না মানে এই মৃত। কথাই আমি আসতেছি। জি। ওকে, এই যে ডিজিটাল টেম্পারিং এর একটা অভিযোগ, গুরুতর অভিযোগ উঠেছে যে চট্টগ্রামে চট্টগ্রামে কিছু এভিডেন্স পাওয়া যাচ্ছে। জি। অন্য জায়গায় তো আগের নির্বাচনে যদিও বিবিসি দেখিয়েছিল যে আগের রাতে ভোটার বাক্স ভর্তি করে রেখেছে, এবং অনেক অভিযোগ উঠেছে। কিন্তু এবার চট্টগ্রামে যে দেখা গিয়েছে, তারা নির্বাচনী ফলাফল প্রকাশের পর, নির্বাচনী ফলাফল আসার পর, তারা যেই একটা প্রিলিমিনারি টেবুলেশন করেছে, প্রথম প্রথম জি। টেবুলেশন, তাতে দেখা গিয়েছে যে বিএনপির প্রার্থী 20টা সেন্টারে শূন্য ভোট পেয়েছে। কিন্তু এরপরে যখন তারা ফাইনাল রেজাল্ট প্রকাশ করলো, তখন দেখা গিয়েছে 2টো সেন্টারে মাত্র ওই যে শূন্য ভোট পেয়েছে। তবে ওই যে 2, 3, 4, 5, 6 ভোট পেয়েছে এরকম সেন্টারের সংখ্যা বেড়ে গিয়েছে, কিন্তু জি। শূন্য ভোটের সংখ্যা ওই সেন্টারে। তো এটা তো হতে পারে না। ইভিএমটা হলো কি, ইভিএমে যে জি। ভোট পড়বে সেই ভোটটা কিন্তু তার মেমোরিতে রেকর্ড হয়ে যাবে, এবং জি। সেই হয়ে যাবে, সেটাই আসবে, এবং সেটাই ওই যে প্রকাশ করা হবে। কিন্তু এই জি। ইভিএমের মেমোরিতে তো দুই তথ্য আসতে পারে না, যদি কেউ জালিয়াতি না করে, যদি কেউ ওটাকে বদলিয়ে না দেয়। তো এই জি। চট্টগ্রামের নির্বাচন নিয়ে আমরা প্রথম আলোতে এই তথ্য বেরিয়েছে, এবং আমরা যতটুকু শুনেছি, এই যে তারা প্রথম যেই তথ্য প্রকাশ করেছে, এবং এরপরে ফাইনাল যে তথ্য প্রকাশ করেছে, তার মধ্যে একটা পার্থক্য আছে। আর চট্টগ্রামের ফলাফল দুটোর সময় ফাইনাল রেজাল্ট দিয়ে করা হয়েছে। আমি 11টার সময় দেখেছি যে 733টা সেন্টারের মধ্যে অর্ধেকের মতো সেন্টারে 11টার সময়, মানে 7 ঘন্টা পরে, 4টার সময় তো ইয়ে হয়েছে, 7 ঘন্টা পরে
তারা অর্ধেকের মতো সেন্টারে মেয়রের এই যে ফল প্রকাশ করা হয়েছে। তো এটা তেলস মাটিটা কি? এটা তো কারণ এই যে না, হয়তো সেখানে আমার এমনও তো হতে পারে, আমরা যদি অপটিমিস্টিক ওয়েতে চিন্তা করি, যে দেখা যাচ্ছে যে প্রধান বিরোধী দলের প্রার্থী জামানত হারাতে বসেছেন, কোনোভাবে যদি টানাটানি করে তাকে একটু জামানত রক্ষার ব্যবস্থা করে দেওয়া যায়, সেই মানবিক চিন্তা থেকেও হয়তো তারা সময় নিয়েছে। ওটাই তো জালিয়াতি, ওটাই তো জালিয়াতি। এই যে ভোটের তথ্য নিয়ে এই যে এই তথ্য পরিবর্তন করা, এবং এই অভিযোগ, গুরুতর অভিযোগ উঠেছে এই এই ইভিএম নিয়ে ডিজিটাল টেম্পারিং হয়েছে, ডিজিটাল জালিয়াতি হয়েছে। এবং এটাই তার মানে কি, এই নির্বাচন কমিশন ইচ্ছা করলে যে কোনো ব্যক্তিকে জিতে দিতে পারে, যে কোনো ব্যক্তিকে হারিয়ে দিতে পারে, যে কোনো দলকে জিতিয়ে দিতে পারে, যে কোনো ব্যক্তিকে হারিয়ে, যে কোনো দলকে হারিয়ে দিতে পারে। এবং এটাই এত বড় একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, তার এইটুকু ক্ষমতা না থাকলে তা আর কেমনে হবে বলেন? যাকে খুশি জিতায় দেওয়া, যাকে খুশি হারায় দেওয়ার ক্ষমতাই যদি না থাকে, আমাদের যে ইভিএম, না আমাদের যে ইভিএম যন্ত্রটা আছে, প্রথমত এই নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা শূন্যের কোটায়, এবং তারা ওই যে নির্বাচনী ব্যবস্থা নিয়ে কারসাজি করেছে, জালিয়াতি করেছে অতীতে। শুধু তাই নয়, আর্থিক দুর্নীতিতে তারা লিপ্ত, এই অভিযোগ এসেছে। তো এই দুর্নীতি নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা শূন্যের কোটায়। কিন্তু তারা যে যন্ত্রটা ব্যবহার করছে, এই যন্ত্রটা কিন্তু একটা ত্রুটিপূর্ণ যন্ত্র। এই ত্রুটিপূর্ণ যন্ত্র এক মূল কারণ হলো এই যে আপনি যেই যন্ত্র দিয়ে ভোট দেবেন, এই যন্ত্রে যেই তথ্য দেবে, এই তথ্যই ফাইনাল। এরপরে আপনার এটা, এই যন্ত্রটা যদি অপব্যবহার করা হয়, এবং এটা নিরীক্ষণ করার, এটা পুনর্গণনা করে যাচাই করার কোনো সুযোগ নেই। অর্থাৎ নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা আর ইভিএম এর বিশ্বাসযোগ্যতা ওই যে পরস্পর অঙ্গাঙ্গি ভাবে জড়িত। না, অন্তত এখানে বেশ মিল আছে। এই জায়গায় অন্তত আমরা একটু খুশি হতে পারি যে নির্বাচন কমিশনের ইমেজ এবং তার মেশিন ইভিএম, হাজার কোটি টাকা খরচ করে যেটা কিনা হয়েছে, সেটার ইমেজ, দুটোর ইমেজ কাছাকাছি আছে। তো না, এই ইভিএমটা ত্রুটিপূর্ণ এই জন্য, এই ইভিএম এ যে পেপার ট্রেল নেই, যে ইভিএম এ যে আপনি ভোট দিলেন, এটা ওই যে মেমোরিতে এসে গেল মেশিনের, কিন্তু এর সাথে যদি একটা এই যে পেপার রেকর্ড বের হয়, যেটা অন্যান্য দেশের, না আমাদের এই যে আমেরিকাতে ইলেকশন হলো 2 মাস আগে, 2-2.5 মাস আগে, এখানে আমরা দেখেছি যে তারা মেশিনে যে ভোট দিয়েছে, দেওয়ার পরে সেখানে একটা প্রিন্টেড কপি বের হয়েছে, তারপরে সেটা আবার তারা একটা বক্সে রেখে দিয়েছে। তার মানে দুইটা ভার্সন প্রিজার্ভ করা হয়েছে। প্রিন্টেড ভার্সন, প্রিন্টেড কপিতে সে দেখলো যে সে যা ভোট দিয়েছে ঠিকমতো সেটাই এসছে কিনা, সেটা দেখে নিল সে। এটা যে ত্রুটিপূর্ণ যন্ত্র, আমরা যদি দুটো উদাহরণ দিয়ে আমি বুঝাতে চাই, যে ভারতে ব্যবহার করা হতো, তাতে পেপার ট্রেল, এটাকে বলে ভিভিপিএটি, ভোট ভেরিফায়েবল, ভোটার ভেরিফায়েবল পেপার অডিট ট্রেল, ভিভিপিএটি। ভারতের নির্বাচন কমিশনের যে ইভিএম ব্যবহার করা হতো, তাতে এই ভিভিপিএটি ছিল না, এইরকম পেপার রেকর্ড ছিল না। ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে তারা এই জিনিস তারা তাদের ইভিএম এ অন্তর্ভুক্ত করতে বাধ্য হয়েছে। শুধু তাই নয়, আমাদের দেশের বিশেষজ্ঞের কথা বলেন, নির্বাচন কমিশন একটা বিশেষজ্ঞ প্যানেল তৈরি করেছিল এই যে ইভিএম কেনার আগে। তখন তার প্রধান ছিলেন প্রয়াত জামিলুর রাজা চৌধুরী। তো তিনি এই ভিভিপিএটি ছাড়া নির্বাচন কমিশনের এই ইভিএম কেনার বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। শুধু তাই নয়, তিনি যে সুপারিশ করা হয়েছে এই ইভিএম কেনার জন্য, সেখানে তিনি স্বাক্ষরও করেন নাই। সব কিছু উপেক্ষা করে যে আমাদের এই ইভিএম কেনা হয়েছে তড়িঘড়ি করে, তাও প্রতিবেশী দেশের যে ইভিএম, এটা 11 গুণ বেশি দামে আমরা কিনেছি যে ভারতের তুলনায়। না, আমাদের অর্থনীতি যেহেতু শক্তিশালী, আমরা বেশি দামে কিনবো, এটাই তো স্বাভাবিক। না, তার মানে এই ইভিএমটা ত্রুটিপূর্ণ যদি এটা করা না যায়, এটা একটা, তার মানে এই ইভিএম ব্যবহার করে যদি অন্যায় করা হয়, তাহলে একটা ব্যবস্থা থাকে যেটা নিরীক্ষণ করে এটা বের করা যায়। কিন্তু সেই কোনো ওই ব্যবস্থা না রেখে হলেও 11 গুণ বেশি দামে, এবং যার এখন এই ইভিএম একটা ভয়ানক অস্ত্র নির্বাচন কমিশনের হাতে। তারা না, ঠিক আছে, আপনার এই বক্তব্যগুলো তো আমাদের দর্শকরা শুনলো, দেশের মানুষ জানে আপনারা এগুলাকে অনিয়ম হিসাবে দেখছেন, এবং সেই অনুযায়ী আপনারা রাষ্ট্রপতির কাছে প্রতিকার চেয়েছেন। কিন্তু রাষ্ট্রের প্রতি যদি মনে করেন যে এগুলো অনিয়ম হয়নি, তাহলে আর আপনার আমার কী বা করার আছে? আমরা অনেকক্ষণ কথা বলেছি, শেষ করব যে আমরা দেখি যে এই চিটাগং নির্বাচন সহ বিভিন্ন নির্বাচনের নির্বাচন কমিশনে
প্রধান নির্বাচন কমিশনার, অপরাপর নির্বাচন কমিশনার এবং তাদের সচিব যিনি আছেন তারা সবাই এক সুরে কথা বলেন, কিন্তু একজন লোক গোল বাঁধান, মাহবুব তালুকদার। এখন আমরা জানি যে কোনো পরিবারের ভিতরে যদি কেউ কোনো অন্যায় ভুল ত্রুটি কিছু করে ফেলে, অপরাধ করে ফেলে, তো বাকি সবাই মিলে সেটাকে একটু ধামাচাপা দিয়ে আড়াল করে পরিবারের ইমেজ রক্ষার চেষ্টা করে। কিন্তু নির্বাচন কমিশনের সবাই মিলে চেষ্টা করছেন কমিশনের ইমেজটা রক্ষা করবার জন্য, কিন্তু এই মাহবুব তালুকদার সাহেব তিনি এই প্রতিবারই একটা গোল বাঁধান এবং এই কমিশনের ইমেজ ক্ষুণ্ণকারী একটা বক্তব্য দিয়ে বসেন। যেমন এখন এই চিটং নির্বাচন নিয়েও তিনি সেই কাজটা করলেন। এটা কি তার উচিত হচ্ছে? আপনি কি মনে করেন? তিনি কিন্তু অঙ্গীকারবদ্ধ, তিনি তিনি ওত নিয়েছেন, তিনি শপথ নিয়েছেন যে তিনি জনগণের স্বার্থে এবং জনগণের কল্যাণে কাজ করবেন এবং ওই যে সঠিক সিদ্ধান্ত নেবেন। তো এখন তো তিনি, আমি তো মনে করি তিনি সেই কাজটাই করছেন। তার অন্যান্য সহকর্মীরা অন্যরাও তো তাদের নিয়েছে, সবাই তো ওত নিয়েছেন, তারা ভঙ্গ করছেন, আমি মনে করি তিনি তার যে শপথ রক্ষা করছেন, এটাই কাঙ্ক্ষিত। তবে কাঙ্ক্ষিত হইতো তারা যদি সম্মিলিতভাবে সঠিক সিদ্ধান্ত নিতেন এবং জনকল্যাণের সিদ্ধান্ত নিতেন, যেটা সত্য সেই ব্যাপারে সিদ্ধান্ত নিতেন। যে যেখানে কারচুপির নির্বাচন হয়েছে, যেখানে জালিয়াতির নির্বাচন হয়েছে, তাকে ওই যে সঠিক নির্বাচন বলে সাফাই না গেয়ে সত্য কথা বলতেন। আর কোন ব্যক্তি আমি দেখেছি, আমাদের কিছু পরিচিত, আমাদের স্বনামধন্য ব্যক্তি এই আমাদের মাহবুব তালুকদার সাহেবের পদত্যাগ চেয়েছেন। তো আমি মনে করি না ওনার পদত্যাগ করা উচিত। আমি মনে করি তার এই যে অবস্থান থেকে তিনি সত্য কথা বলার চেষ্টা করছেন, সত্য কথা বললে জাতীয় উপকৃত হবে। আমি মনে করি না তার পদত্যাগ করা উচিত। অনেক ধন্যবাদ জনাব বদিউল আলম মজুমদার আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আপনার সঙ্গে নিশ্চয়ই আরো অনেক বিষয়ে কথা বলবো, সেই ইচ্ছা আমাদের রইল। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন ডক্টর বদিউল আলম মজুমদার, সুজন সম্পাদক, তার কথা। আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকুন, নিরাপদে থাকুন। খোদা হাফেজ।